দর্শক স্বাগত জানাচ্ছি ইয়েস টু পলিটিক্সে, যেখানে আমরা প্রশ্ন করি নতুন প্রজন্মের চোখ দিয়ে এবং জানতে চাই নানান বিষয়ে, যেখানে জানতে চাই শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। তেমনই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। এবং আমাদের এই আয়োজন হচ্ছে ইয়েস টু পলিটিক্স। আমরা যখন এই লাইনটা বলি ইয়েস টু পলিটিক্স, আপনার কাছে কি মনে হয়? আপনি যখন বলেছেন ইউজ টু পলিটিক্স, আমার কাছে সেটা মনে হয় গত 2 বছর আগেও এই ক্যাম্পাসে আই হেট পলিটিক্স, এটি আমার কাছে মনে হয়। গত 2 বছর আগেও যখন ক্যাম্পাসে কাউকে বলতাম রাজনীতি করেন, কিংবা আমরা যারা বিরোধী রাজনীতিতে ছিলাম, আমাদেরকে বারবার রাজনীতি থেকে নিরুৎসাহিত করা হতো, বলতো আর কবে, আর কোনো দিন হয়তো বা সরকার পরিবর্তন হবে না, চলে যাও দেশের বাইরে, অথবা কোনো চাকরি করো। তো আমাদের তো এমনভাবে রাজনীতিটা ক্যাম্পাসে করেছি, যদি বাংলাদেশের সরকারি চাকরি কিংবা অন্য কোনো জায়গায় প্রবেশের তো কোনো সুযোগ ছিল না, কোনো দাড়ি খোলা ছিল না। গেলে একটা অপশন ছিল দেশের বাহিরে চলে যাওয়া, প্রবাসে চলে যাওয়া, এটাই ছিল আমাদের অপশন। তো বিভিন্ন জায়গায় শুধুমাত্র ক্যাম্পাসের বন্ধুবান্ধব নয়, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, এমন একটা সময় কেটেছে। গত 1-1.5 বছর আগেও আমি আমার পরিবারের যে আপনার মিটিংগুলো হতো, পুনর্মিলনগুলো হতো, সেখানে যেতাম না, অ্যাভয়েড করতাম। কারণ সবার কাছেই হাসিনা শুধুমাত্র আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে শুধুমাত্র নিরুৎসাহিত করেনি, সমাজটাকে আমাদের এগেনস্টে নিয়ে চলে গিয়েছিল, এবং পুরা জেনারেশনটাকে সে এমনভাবেই কক্ষিগত করেছিল যে আওয়ামী লীগের রাজনীতি ছাড়া সকল রাজনীতি আই হেট পলিটিক্স, মানে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এর বাইরে আর কোনো রাজনীতি নাই। যার ফলশ্রুতিতে জেনারেশন ইয়েস টু পলিটিক্সের পরিবর্তে আই হেট পলিটিক্স বলা শুরু করেছিল, এবং সেই জেনারেশনই কিন্তু আবার ইয়েস টু পলিটিক্সের দিকেই, আবার এই জেনারেশনকেই, এদের নিজেদের জেনারেশনকে আবার ইউজ টু পলিটিক্সের দিকে এগিয়ে নিয়ে গেছে, সেই দ্বার উন্মুক্ত করেছে এরাই। একদমই আবিদ, আমি যখন ইয়েস টু পলিটিক্স বলছি এবং সেখানে তরুণদের একটা যখন অংশ আসলো, তারা দীর্ঘ সময় ধরে কিন্তু বলছিল যে আই হেট পলিটিক্স। এবং সেটা আমরা যদি ক্যাম্পাসে 2 থেকে 3 বছর আগেও যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করতাম, সবাই বলতো। এবং সবার মধ্যে একটা ধারণা ছিল যে খুব বেশি ভালো করতে হলে দেশের বাইরে চলে যেতে হবে। ফলে রাজনীতির যে একটা বড় অংশ তরুণদের জড়িত থাকার কথা, সেখান থেকে তরুণদের নানা কারণে হয়তো বিচ্যুত করা হয়েছে, কিংবা তারা নিজেরাও বিচ্যুতি রেখে নিজেরাও দূরে থেকেছেন, যেটি রাজনীতির জন্যই হয়তো খারাপ হয়েছে। আপনারা সেখান থেকে হয়তো একটা বদল চেয়েছেন, যে বদলের নমুনা আমরা গত বছর দেখেছি। পুরো দেশটাই একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে যে একটা প্রজন্ম যখন বড় হয় যে আই হেট পলিটিক্সের মধ্য দিয়ে, সেখানে আমরা আজকে বলছি ইয়েস টু পলিটিক্স। আমি যত সহজে লাইন দুটো বললাম, ব্যাপারটা এই দুইটা লাইনের মধ্যে সহজ জার্নিটা ছিল না। জার্নিটা আসলে বদলের কি কারণ, কিভাবে বদলে গেল আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্স? দেখেন, বিগত দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিটা রাজনৈতিক সংস্কৃতি ছিল না, সেটা হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল বাংলাদেশের রাজনীতিতে। যার ফলশ্রুতিতে এই রাজনীতিটাকে সবাই ভয় পেয়েছে, এবং মানে ইয়াং জেনারেশন যখন আপনাকে দেখতেছে রাজনীতি যদি করতে হয়, যারা রাজনীতি করছে তারাই যে দখলদারিত্ব করছে, যারা রাজনীতি ক্যাম্পাসে যারা রাজনীতি করছে তারা ফাও খাচ্ছে, ক্যান্টিনগুলোর বিল দিচ্ছে না। তারপর গণরুম গেস্টরুমে একটা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, আপনিও যেই মেধা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন, আমিও একই মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, আমি আপনার উপর, আপনি আমার উপর জুলুমকারী হয়ে যাচ্ছেন। আমরা দুই বন্ধু একসাথে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, এর মধ্যে একজন হয়ে যাচ্ছে মজলুম, আমি হয়ে যাচ্ছি জুলুমকারী। কেন? শুধুমাত্র ওই রাজনৈতিক অপসংস্কৃতির যে পাওয়ারটা, সেই পাওয়ারটা খাটিয়ে। সুতরাং এই যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলা, এই অপসংস্কৃতিগুলা, এগুলো দেখে কোনো ভালো মানুষ কিংবা কোনো ভালো পরিবারের সন্তান রাজনীতিতে কিন্তু ঢোকাটা তার জন্য ডিফিকাল্ট ছিল। এমন একটা সময় ছিল, আপনি আওয়ামী লীগের আপনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতিটা তো নোংরা দেখছেন, আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করবেন না। তাহলে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি না করেন, তাহলে কোন রাজনীতিটা করবেন? আপনি আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে আপনি যে রাজনীতিটি আপনি করতে যাবেন, সেখানে আওয়ামী লীগ আপনাকে বাধা দিবে, আপনার চাকরি হবে না, আপনার পরিবারকে হয়রানি করা হবে, আপনার ভাইকে তুলে নেওয়া হবে, আপনার বাবাকে তুলে নেওয়া হবে, রাত 3টা-4টার দিকে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে গুম করে ফেলার সংখ্যা আছে। সুতরাং সেই জায়গায় তো একটা ভালো পরিবারের সন্তানগুলো রাজনীতিতে আসে নাই। রাজনীতিতে না আসার ফলশ্রুতিতে একটা দীর্ঘ সময় ধরে আই হেট পলিটিক্সটা গ্রো আপ এখানে করেছে। কিন্তু এই আই হেট পলিটিক্সটাকে যে ইয়েস টু পলিটিক্সে রূপান্তর করবে, সেই সংখ্যাটা ছিল কিন্তু একদম স্বল্প। আমরা 2015-16 ব্যাচের স্টুডেন্ট প্রায় 6,000 সাড়ে 6,000 স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। সেখানে আমরা
ছাত্রদলের রাজনীতি করেছি কজন জানেন? 8 থেকে 9 জন কিংবা 10 জন, এই সংখ্যাটা আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করেছি। এবং এই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করতে এসে আমাদের এমনও সময় গেছে, আমার যারা সহপাঠীরা ছিল এরা আমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলে নেয়, কারণ আমার সাথে ছবি থাকলে তার নাকি বিসিএস হতে পারবে না, সরকারি চাকরি হবে না। আমার সাথে ছবি থাকলে সে হলে থাকতে পারবে না। আমার সাথে ছবি থাকলে তার বড় ভাইরা তাকে টর্চার করার সম্ভাবনা আছে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতিটা গ্রো আপ করেছে বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সুতরাং আপনি যখন এভাবে গোড়াপত্তন করবেন রাজনৈতিক অপসংস্কৃতি দিয়ে, সেখানে সুস্থ রাজনীতির চর্চা কীভাবে হতে পারে আর কীভাবেই বা মানুষ, কারণ আপনি প্রভাবশালী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে। এরা একটা থাকার জায়গা প্রয়োজন, সেখানে থাকতে গিয়ে ছাত্রলীগ যেভাবে এদেরকে যেভাবে কুক্ষিগত করেছিল, এদেরকে শুধুমাত্র একটা সিটির বিনিময়ে এদেরকে পুরোপুরিভাবে দাসের মতো কিনে নিয়েছিল, এমন একটা রাজনৈতিক প্রচলন এখানে ছিল। কিন্তু আমরা এই যে অল্প সময়, আমরা যখন দেখেন বিগত 28 অক্টোবর মনে আছে আপনাদের, 2023 সালের 28 অক্টোবর, এই যে আমাদের বিএনপির পার্টি অফিসে যে হামলা হয়েছিল সমাবেশের মধ্যে, এর পরবর্তীতে দেখবেন ঢাকাতে কিন্তু হরতাল অবরোধ, এই যে ডামি নির্বাচনের এগেনস্টে ঢাকা শহরে অনেক হরতাল অবরোধের মিছিল হয়েছে। এই হরতাল অবরোধের মিছিল কতজন আপনারা দেখেছেন? 30 জন, 40 জন, 20 জন, 15 জন, এর উপরে কিন্তু ভাই যেত না মিছিলগুলো দেখে। কিন্তু আপনাকে বলছি না, এমন অনেক প্রমিনেন্ট মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে মখারি করেছে, এমন অনেক ব্যক্তি আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এদের দ্বারা হবে না, আমাদের এই মিছিলগুলো নিয়ে মখারি করেছে। কিন্তু জানেন সেই 20 জন, 30 জন, 40 জনের এই যে দুঃসাহস, আমরা সকাল রাত ভর আমরা আমাদের এই মিছিল হাসিনা পড়ার কোনো সুযোগ ছিল না, সম্ভাবনা ছিল না, কিন্তু আমরা রাত ভর পরিকল্পনা করতাম যে আমরা কোথা থেকে মিছিলটা শুরু করব। কারণ আমরা যদি কণ্ঠ জারি না রাখি, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে না। এই যে রাতের পর রাত আমরা যখন বাসা থেকে বেরোতাম, আমরা চিন্তা করতাম আজ হয়তো আর বাসায় ফেরার কোনো সুযোগ থাকতো না, হয় হসপিটালে যাব, না হলে কারাগারে যাব, না হলে হচ্ছে যে পুলিশের মার খাবো অথবা গুম হয়ে যাব, আর যদি ভাগ্য বেশি ভালো হয়, সুপ্রসন্ন হয়, তাহলে হয়তো বা বাসায় ফিরে আসার সম্ভাবনা আছে। আমরা মোবাইলটা নিয়েও বাসা থেকে বের হইনি, মোবাইলটা বাসায় রেখে গিয়েছিলাম, এমন একটা পরিস্থিতি আমাদের অতিক্রম করে আসতে হয়েছে। কিন্তু ওই মিছিলটা নিয়ে কিন্তু মখারি হতো, কিন্তু ওই 20 জনের মিছিল, ওই 30 জনের মিছিল, এই এদের 3.5 হাত বডি এবং এদের যে সাহস, এদের যে কণ্ঠ, সেই কণ্ঠের উপর কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব টিকেছিল। এবং ওই ছেলেগুলো এই ক্রুশাল মোমেন্টে তৈরি হয়েছিল এবং ক্রুশাল মোমেন্টকে লিড করেছিল। এবং ওই ছেলেগুলোই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। সেক্ষেত্রে যে আমরা যে ইয়েস টু পলিটিক্সের কথা বলছিলাম, সেটি জারি রাখবার জন্য কারো না কারো অবদান ছিল। এবং আপনারা ওই যে 30 থেকে 40 জনের কথা বললেন, তারাই হয়তো বীর দর্পে তখন বলেছেন যে হ্যাঁ, আসলে কারো না কারোর কথাটা বলা দরকার। সেই ক্ষেত্রে যদি আমি একটু আবিদ বলি যে রাজনীতির ক্ষেত্রে আপনারা ছাত্র রাজনীতি করেন, আর ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কি ছাত্র রাজনীতির অংশ নাকি রাজনীতিতে ছাত্রের অংশ? মানে রাজনীতিতে আপনি কি ছাত্র হিসেবে নিজেকে এখনো ভাবেন, নাকি আপনি ছাত্র রাজনীতিটাই করেন, যেটি আসলে খুব বড় করে বলা চলে এবং যেটার সাথে একটু যুক্ত থাকে এই যে হলে মজলুম করা, যেটার সাথে যুক্ত থাকে বিল খাবার খেয়ে বিল না দেওয়ার বিষয়গুলো? দেখেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে কোনো রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতা, এগুলো কিন্তু একদম শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসা হয়েছে গত 15.5 বছর 16 বছরে। সুতরাং সেই যে রাজনৈতিক, আমি আবিদ যে আপনার সামনে আজকে বসে কথা বলছি, অবশ্যই আমি তৈরি হয়েছি বলেই আজকে আপনি আমাকে ডেকেছেন। এই যে আমি আবিদকে আপনি ডেকেছেন, আমি যে আপনার সামনে কথা বলছি, কিভাবে কথা বলছি? ওই যে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে স্রোতের বিপরীতে ওই যে 6,500 মানুষের ভিতরে 10 জনের যে একজন হতে পেরেছি, এজন্যই কিন্তু আপনি আমাকে এখানে ডেকেছেন। তো আমি কিন্তু ওই রাজনৈতিক অপসংস্কৃতিটাকে ঘৃণা করে আমি কিন্তু এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমি কিন্তু 2016 সালে যখন আমি রাজনীতিতে ভাই আসি, তখন তো 18 সালে বিএনপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। আমি রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে আমি নিজে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে খুঁজে বের করে নিয়ে তারপর তাদের কাছে এসেছি। তো
আমরা রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো এগুলোকে ঘৃণা করে একটি সুষ্ঠু সুন্দর রাজনীতি চর্চার জন্যই কিন্তু একটা দীর্ঘ সময় আমাদের জীবন থেকে আমরা বিলীন করে দিয়েছি। রাজনীতি, আমি যে দর্শনটাকে ওন করি সেটা হবে, একটা রাজনীতি হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। আমি যদি রাজনীতিতে কোয়ালিটি নিয়ে আসতে পারি, আপনি রাজনীতির যদি আপনি ধরেন আপনার হলে আপনার 200 জন 300 জন 400 জন 500 জন নেতাকর্মী আপনার লাগবে। একটা হলে কি সবাই রাজনীতি করবে? এই বাংলাদেশে কি আর কোনো সেক্টর নাই? এই বাংলাদেশে কেউ কি সরকারি কর্মকর্তা হবে না? কেউ ব্যাংকার হবে না? কেউ হচ্ছে যে কি অন্যান্য জাতীয় ইনস্টিটিউশনগুলোতে জব করবে না? অবশ্যই করবে। প্রত্যেকটা জায়গাতে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব মানে কি শুধু রাজনীতি? নো, নেতৃত্ব মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যে আপনি আজকে আপনি আমাকে বসিয়েছেন, আপনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এই যে টকশোটার নেতৃত্ব আপনি দিচ্ছেন। সুতরাং প্রত্যেকটা সেক্টরে নেতৃত্ব আছে, প্রত্যেকটা সেক্টরে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র রাজনীতির দিকেই থাকবে না, শুধুমাত্র রাজনীতির দিকেই ঝুঁকে থাকবে না। একটু পিছনে এখন যেতে- জি। রাজনীতিতে আপনি যখন আপনার দরকার রাজনৈতিক কোয়ালিটি, আপনার হাতে যখন একটা হলে যখন 40টা ছেলে কোয়ালিটি সম্পন্ন থাকবে, তখন ওই 40টা ছেলে যদি মোস্ট কোয়ালিটি সম্পন্ন থাকে, তাহলে বাদ বাকি যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি নিঃসত্ত্বে আপনি কোয়ালিটির আন্ডারে থাকবে। তখন আপনি যখন ফেসিস্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আপনি যখন একনায়কতান্ত্রিক সরকার গঠন করতে চাইবেন, তখন আপনি আর কোয়ালিটি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন কক্ষিগত করে কীভাবে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। কিন্তু আমরা কিন্তু এটার এগেনস্টে বেরিয়ে উঠেছি কোয়ালিটিকে ধারণ করে। আবিদ, এই যে রাজনীতির প্রসঙ্গটা দীর্ঘ পরিসরে আপনি যখন বললেন, এবং আমরা দেখলাম যে রাজনীতি তো আসলে তরুণরা রাজনীতি করবে এটা একটা সময় ভয়ই পেত। আমি আপনার রাজনৈতিক জীবনটা একটু জানতে চাই। যখন ছোট থেকে বড় হয়েছেন, এই যে নেতৃত্বের একটা ব্যাপার এটা মানুষের মধ্যে থেকে যায়, তখন আসলে কেমন করে সেটি ছিল? আমি যদি আরও একটা উদাহরণ দিই, আমি জানতে পেরেছি ধরেন আপনি বলছিলেন যে আপনি 15-16 ব্যাচের ওই সময়কার সময়ে এসেছেন ক্যাম্পাসে, এবং সেই সময়ে ক্যাম্পাসে আসার পরপরই আপনি বলেছেন আপনি ছাত্রদল করা মানুষ, এবং যখন ওই সময়টাতে মানুষজন স্বাভাবিকভাবেই খুব বলতে ভয় পেত যে আমি রাজনীতি করি, এবং তাও হচ্ছে বিরোধী দলের, আপনি তখন বলেছেন, এবং এটি নিয়ে আপনি যেমন বলছিলেন আপনার বন্ধুরা হয়তো আপনার সাথে ছবিই তুলে নেয়, একটা আক্ষেপ আপনার জন্য। আপনার সাথে ছবি তোলাটা হয়তো এখন তারা মিস করবে, বা এখন হয়তো ভাববে যে না, মেরুকরণটা তো অন্যভাবে হতে পারে। দোষ দিন, রাজনৈতিক সংস্কৃতিটা এভাবে এমনভাবেই তৈরি হয়েছে। আপনি সংস্কৃতির কথাই বলছিলেন যে তাদের দোষ দিচ্ছেন না, কিন্তু ছবি তোলাটা তো আসলে অপরাধ হতে পারে না কারোর জন্যই, কিন্তু সেটিও হয়েছে, বা আপনার বন্ধুই আপনার সাথে ভয়ে ছবি তোলেননি। সেখানে দাঁড়িয়ে আপনি বিপরীত দিকেই অবস্থান নিয়েছিলেন, ভয় করেনি? ভাই, আমি যে পরিবার থেকে বেড়ে উঠেছি, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি। জি। আমার বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন, তিনি ইংরেজি শিক্ষক ছিলেন। জি। আমার মা গৃহিণী ছিলেন। আমার দাদার সাইড কিংবা নানার সাইড কোনো সাইডেই কোনো রাজনীতিবিদ নাই। আচ্ছা। আমি যখন 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং গেস্টরুমে যাই, গেস্টরুমে যখন নেওয়া হয় আমাকে, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম কি। বিশ্বাস করবেন, তখন কিন্তু আমি ছাত্রলীগের প্রেসিডেন্টের নামটা বলতে পারিনি। আমি কি বলেছিলাম জানেন? আমি রাস্তায় একটা বড় করে পোস্টার দেখতাম যে ওমর ফারুক চৌধুরী মানে যুবলীগের প্রেসিডেন্ট। তখন আমি যুবলীগের প্রেসিডেন্টের নাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলেছিলাম। তো আসলে আমার রাজনৈতিক জ্ঞান মানে একদমই রাজনৈতিক রস সম্পর্কে কোনো জ্ঞান আমার 2016 সাল পর্যন্ত ছিল না। তবে আমার পরিবারটা জাতীয়তাবাদী মনা পরিবার। আমার হচ্ছে যে মানে আমরা মানে আমাদের কেউ নেতা না থাকলেও আমাদের সফট কর্নার ছিল জাতীয়তাবাদী পরিবারের প্রতি। তো এখন আমি যেভাবে বেড়ে উঠেছি, আমি মানে হচ্ছে যে আমার যে এলাকায় আমি ছোটোবেলায় যেখানে আমি ছিলাম সেখানেও দেখেছি আমার বাবা কিংবা আমার যে পরিবার, সেই পরিবারকে সমাজের সকলে রেসপেক্ট দিত, সকলেই রেসপেক্ট করত। কিন্তু দেখতাম যে যারা হচ্ছে যে ওই এলাকার যে আওয়ামী মেম্বার ছিল যারা মানে মানে হচ্ছে যে তারা তাদের স্কুলের গণ্ডি পার করতে পারেনি, প্রায়ই দেখতাম আমার বাবার সাথে অনেক দুর্ব্যবহার করতো। তখন তো মানে এর কারণ কি, আমার বাবা যখন টিচার ছিলেন তখন তার হেডমাস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন বিএনপির হচ্ছে যে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তো তার সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে আমার বাবার সাথে প্রতিনিয়ত একটা টর্চারের উপর আমার পরিবারটাকে রাখতো। এগুলো দেখে আমি ছোটোবেলায় বড় হয়েছি। আবার যখন আমি বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমে এসেছি তখনও আমি দেখলাম যে একই পরিস্থিতি উপরের দিকেও বিরাজমান, বিশ্ববিদ্যালয়ে গিয়েও বিরাজমান। ওই জায়গা থেকে আমার একটা মানসিক কনসেপ্ট তৈরি হলো যে না, যদি আমরা এগিয়ে নিয়ে আসি এই অন্যায়গুলোর বিরুদ্ধে, বিশ্বাস করেন এই কনসেপ্টটা থেকে এসেছি, আমরা যদি এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা যদি এগিয়ে না আসি, তাহলে
কে দায়িত্ব নিবে, রাষ্ট্র কার হাতে, এই চিন্তা করেই ধীরে ধীরে এই রাজনীতিতে ইনক্লুড হয়েছি। আপনি বলেছেন ভয় পাচ্ছেন কিনা। আমার ভাই, আমার হচ্ছে যে আমার পরিবারেরই একজন সদস্য 2018 সালে একটা ইউনিভার্সিটির টিচার অ্যাডোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে লেকচারার হিসেবে অ্যাডোকে নিয়োগগুলো অস্থায়ী থাকে, এটা আপনারাও জানেন, 1 বছর পর স্থায়ী হয়। তখন কিন্তু ডাকসু নির্বাচন হয় 2019 সালে। তো 19 সালে যখন ডাকসু নির্বাচন হয়, পারিবারিকভাবে আমাদের কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কিংবা ওই রকম কোনো অবস্থান আলটিমেটলি ছিল না তখন। তো আমার ভাই টিচার হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার পরে তো সে যখন লিফলেটে যে দেখতে পেল, আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল ছিল ডাকসুতে, ওটার কিন্তু সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী ছিলাম আমি গত নির্বাচনে। আমার ছবি যখন সে দেখতে পেল, সে আমাকে ইনস্ট্যান্ট ফোন দিয়ে বলল, আমার এখনও নিয়োগটা স্থায়ী হয়নি, এমনিতেই আমাদের কোনো অবস্থান নাই, তুমি কিভাবে এটা করতে পারলে, আমার উপরে প্রেশার আসবে, তুমি এই মুহূর্তে থেকে তুমি এগুলো সব ছেড়ে তুমি বাসায় চলে যাও। তখন বিশ্বাস করবেন, জিনিসটা বলতে খারাপ লাগছে কিন্তু যেটা সত্য সেটাই বলি, আমার ভাইকে আমি ফোনটা কেটে দিয়ে আমার ভাইকে আমি ব্লক লিস্টে দিয়ে দিয়েছি। ব্লক লিস্টে দিয়ে, এবং আমার পরিবার আমাকে যখন প্রশ্নর মুখোমুখি ফেললো, তখন আমার একটা ইগো ছিল যে আমার যেটা ইচ্ছা সেটা আমি করব, সেখানে আপনি বাধা দেওয়ার কে। আমি কিন্তু সমাজের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটা কিন্তু আমি বুঝতে যাইনি। আমার কথা ছিল আমি যেটা করতে চাই সেটা কেন বাধা দিবেন। তখন আমার পরিবারের সাথে মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমার সম্পর্ক ছিল না বললে আমি নিজেই রাখিনি, মানে আমার ইগুর জায়গা থেকে জি, আপনি ওই যে বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটা ভাইরাল হয়েছে যে এই রাজনীতির কারণেই পরিবার থেকে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়েছে ওই সময়টাতেই ঘোষণা করা হয়েছে সেদিন আমি ওই সময়টাতে। তো এই মানে এই পরিস্থিতিতে পরবর্তী থেকে নির্বাচন করেছি, এবং এমন একটা সময় আপনি জানেন ডাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র, সেখানে একজন সমর্থক এবং একজন প্রস্তাবকের সিগনেচার লাগে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে 2016 সাল থেকে ইউসিসির হেড অফিস আমি ফার্স্ট ইয়ার থেকে ক্লাস নেই। আমার অসংখ্য স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু 17 সালেই চলে আসে। আমি আমার সেই প্রস্তাবক এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রস্তাবক আর হচ্ছে যে আরেকটা সমর্থক, সেই সিগনেচারটা আমার স্টুডেন্টদের কাছ থেকে পর্যন্ত নিতে পারিনি, কারণ আশেপাশে এত ভয় দেখানো হয়েছে যদি আমাদেরকে একদিকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, আবার অন্যদিকে বলা হয়েছে এদের সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে শেষ করে ফেলা হবে। তো এত কিছুকে মেনটেন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কখনো আমি আমার জায়গা থেকে কখনো আমি আমার বিন্দু পরিমাণ ভয় করিনি জাতীয়তাবাদী ছাত্রদল করছি যে আমার এটা হারায় যাবে ওইটা হারায় যাবে, এটা আমার কোনো কনসার্নই ছিল না। তবে এই যে আমি বলছি রাজনীতির জ্ঞান আমার ছিল না, সেই আবিদ আজকে আমি আপনার সামনে কথা বলছি, আমি বিভিন্ন বয়ান তৈরি করছি, আন্দোলনের বিভিন্ন আছে যে আপনার কৌশল অবলম্বন করছি, লিখছি, সেই আবিদ কিন্তু আজকে পুরোপুরিভাবে একজন রাজনৈতিক পরিবার থেকে রাজনীতিবিদ হওয়া যতটা কঠিন ছিল, একজন অরাজনৈতিক পরিবার থেকে আমার বেড়ে ওঠাটা ততটাই ডিফিকাল্ট ছিল। এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি যে বলি আপনারা হয়তো শুনে থাকতে পারেন, জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতিটা, সেই অনুভূতিটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যেটা কোনো ডিকশনারির সংজ্ঞা নয়। এই সংজ্ঞাটা আমার নিজস্ব অনুভূতি থেকে সংজ্ঞাটা এসেছে। এই সংগঠনকে ধারণ করেই কিন্তু আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি। আপনার বেড়ে ওঠাটা যদি একটু আমাদেরকে জানাতেন যে আপনি ঠিক কিভাবে বেড়ে উঠলেন, কারণ আমরা যখন নেতৃত্বের কথা বলি বেড়ে ওঠার সাথে নানানভাবে সম্পর্কিত হয় এবং সেই সম্পর্কের জায়গা থেকে নানান ধরনের পারিপার্শ্বিক যে অবস্থা সেটিও আসলে জড়িত থাকে। ফলে সেটি যদি একটু ছোট করে জানাতেন যে আপনার বেড়ে ওঠাটা কোথায়, কেমন করে, কিভাবে। আমার বেড়ে ওঠাটা হচ্ছে মানে হচ্ছে যে আমার বাবার বাড়ি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, কিন্তু আমার বাবা কুমিল্লার অন্তর্গত মুরাদনগরের বাকরনগরের একটা হচ্ছে যে হাই স্কুলের তিনি টিচার ছিলেন। টিচার সুবাদে আব্বু ওইখানে শিক্ষকতার সুবাদে আমি বেড়ে উঠেছিলাম। আমার জন্ম হয়েছিল এই মুরাদনগরে। তো পরবর্তীতে হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হচ্ছে যে ওই এলাকাতে মানে বেড়ে উঠেছি, যদিও আমার বাবা অনেক রেস্ট্রিক্টেড ছিলেন এই জায়গাটাতে, যেন কারণ তার সন্তান যেন বাহিরে মিশে খারাপ না হয়ে যায়। বাড়ির বাউন্ডারি ছিল চারদিকে, সেই বাউন্ডারি থেকে কখনোই আমাদেরকে বেরোতে দিত না, 4 ভাইয়ের কাউকে বের হতে দিত না। বিহাইন্ড দ্য সিন আরও হিস্ট্রি আছে, এগুলো বললে অনেক। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই। আপনি কততম? আমি তৃতীয়। আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলেন, আমার ভাবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের স্টুডেন্ট ছিলেন, আর আমার মেজু ভাই বরিশাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলেন, এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাইন্যান্সের। আমি আপনার সাথে আজকে কথা বলছি, সে আজকে চায়না চলে যাবে
ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছে পিএইচডির জন্য। আমার ভাবি হেলথ ইকোনমিক্সের স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির, আমি আছে, আমার ছোটরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আমার বাবা এই 4 বাউন্ডারি, মানে এই বাউন্ডারি যতদিন সে ওইখানে ছিল, এই বাউন্ডারি থেকে কখনো আমাদেরকে বেরোতে দেয়নি। আমরা মানে অসৎ সঙ্গে সর্বনাশ যেন কোনোভাবেই না হয়ে যায়। তো আমাদের বেড়ে ওঠাটা একদমই হচ্ছে যে মানে বন্দি জেলখানার ভিতরে। আমি তো একটু জি তো ওইখান থেকে পরবর্তীতে ঢাকায় চলে আসা, আবার যে আমরা যে ঢাকায় চলে আসছি, কিংবা আমার বাবা যে ঢাকায় চলে আসছে, সেখানেও কিন্তু আওয়ামী অত্যাচার বিহাইন্ড দ্য সিনে ছিল। আচ্ছা, ওই যে অত্যাচার, interesting. ওই যে আমি আপনাকে যেটাতে শুরু করলাম, যে আমার বাড়ির সামনে শুধুমাত্র আমার বাবার স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন, জি। তিনি বিএনপির নেতা, আমার বাবার সাথে তার সম্পৃক্ত থাকার মানে তার আন্ডারস্ট্যান্ডিং, তিনি আমার আত্মীয় হতেন একটা জায়গা থেকে। শুধু ওই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার বাবাকে প্রতিনিয়ত এমনও হয়েছে, আমার বাবার স্কুলে ওই যে আমি বললাম যে যে ছেলেটা হচ্ছে যে স্কুলের গণ্ডি পার হয়নি, সেই ছেলেটা তার বাবার ফেল করা মেম্বার, আর কি মেম্বার না, পাশ করে নাই, ফেল করা মেম্বার, তার বাবার হচ্ছে যে দাপটের সুবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়াতে ওই এলাকার, সে আমার বাবাকে মারার জন্য বিভিন্ন মানে আমার বাবাকে হাই স্কুলের শিক্ষক। আপনি পড়াশোনাটা যদি একটু বলতেন, পড়াশোনাটা। আমার পড়াশোনাটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল আপনার হচ্ছে যে আমি ধারণাজাত ছিল আমার একটা সময় কেটেছে। তারপর হচ্ছে যে তামিল মিল্লার টঙ্গী ব্রাঞ্চও আমার একটা সময় ইন্টারমিডিয়েটটা কেটেছে। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, এসেই তো হচ্ছে যে মোটামুটি হচ্ছে হলে উঠেছিলাম হচ্ছে যে আমার সার্কেলটা বাড়ানোর জন্য। আমার বাসা ঢাকাতেই, কিন্তু আমি উঠেছিলাম সার্কেলটা বাড়ানোর জন্য, কারণ আমি ক্লাস নিচ্ছি, আমার ডিপার্টমেন্টের বাহিরে আর কোনো সার্কেল হচ্ছে না। আচ্ছা। যার ফলশ্রুতিতে আমি ভাবলাম যদি আমি হলে উঠি তাহলে আমার সার্কেলটা বাড়বে, কিন্তু আমি যখন হলে উঠলাম তখন আমাকে গেস্ট রুম নেওয়া হলো। আমি আসবো ওই প্রসঙ্গে, তার আগে একটু বলি যে ওই প্রসঙ্গটাতে ঢোকার আগে আমি আসলে যেই কারণে আমরা আপনাকে পেয়েছি বা আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, সেটি হচ্ছে যে ডাকসুতে ভিপি প্রার্থী হিসেবে আপনি নিজেকে ভাবলেন, বা আপনার সমর্থিত যে দল তারাও ভেবেছে যে আপনি তাদের যোগ্য প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন। তবে সেক্ষেত্রে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি বলি, আমি আসলে আবিদকে কি কারণে ভোট দিব, মানে আমাকে যদি 3টা মোটা দাগে কারণ বলতে পারেন। আপনি একটা রাজনৈতিক অপসংস্কৃতির কথা বলেছেন, নিশ্চয়ই আপনি সেটা হয়তো বদলাতে চাইবেন। আপনি জানেন, যেহেতু আপনি হলে থাকেন, হলের যে কালচারটা, গেস্ট রুম কালচারটা যেটাকে বলা হয়, যে নির্যাতনের কথা আমরা বলি, একজন শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং তাকে পরিবেশের সাথে মানানসই হতেও একটা দীর্ঘ সময় লাগে। সে সময় এসে তিনি হলে তার শিক্ষা প্রতিষ্ঠান, হয়তো তার এই প্রতিষ্ঠানে পড়বার একটা স্বপ্ন নিয়েই তিনি বড় হয়েছেন, সেই এসেই একজন শিক্ষার্থী প্রথমেই ধাক্কা খান এই সমস্ত বিষয়গুলোতে। আমি আরও বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে যখন আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার গর্বের জায়গা, সেখানে যখন একজন শিক্ষার্থী এসে তাকে এইভাবে মানসিক একটা যন্ত্রণা দিয়ে তার শিক্ষার্থী জীবন শুরু করতে হয়, সেটিও হয়তো একটা কারণ আছে। আমাকে এখন প্রথম 3টি কারণ বলবেন যে কারণে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আপনাকে নির্বাচিত করবেন। দেখেন, 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সকল এই গোটা বাংলাদেশব্যাপী সবগুলো বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার এবং এই রাষ্ট্রের গণতন্ত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্ট রুম কালচারের বিরুদ্ধে বারবার আমরা গলা জারি রেখেছিলাম, কণ্ঠ জারি রেখেছিলাম। কাজ হয়েছিল, কণ্ঠ জারি রেখেছিলাম। কাজ হয়েছিল বলেই তো আজকে 5 আগস্ট হয়েছে। আচ্ছা। কণ্ঠ জারি রেখেছিলাম। তাহলে এই যে জীবনের সব কিছুকে কাউকে না কাউকে তো টিকে থাকতে হবে। আপনার কাছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে আমার ভূমিকাটা কিছুই না, কিন্তু একটা দীর্ঘ সময় পরে কিন্তু এই ভূমিকাটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। তো এই দীর্ঘ সংগ্রাম, এই যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকা, তারপর হচ্ছে যে লাস্ট হচ্ছে যে 2018 সালে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা দীর্ঘ সংগ্রাম, তারপর এই 24 সালের পরবর্তী সময় একটা কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করার পেছনের যে আমাদের যে মানে হচ্ছে আপসহীন অবস্থান, তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী থেকে 6 আগস্ট থেকে আমাদের যে স্টেক ছিল এই গণঅভ্যুত্থানে, সেই স্টেককে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোনো প্রকার অধিকার চর্চা না করে সেই 5 আগস্ট থেকে আজকে 23 আগস্ট পর্যন্ত আপনার সাথে বসা পর্যন্ত এই রাষ্ট্রে কোনো প্রকার অনধিকার চর্চা ছাড়া 6 আগস্ট থেকে 2024 সালের 6 আগস্ট থেকে মসজিদ মন্দির থানাগুলোর এই রাষ্ট্রকে পাহারা দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে আনবার জন্য আমরা যে সততা দেখিয়েছি, এটা একটা কারণ। মানে আপনার সততার জন্য আপনাকে ভোট দিতে না, পারেন। আচ্ছা,
এটা একটা কারণ, মানে এই যে দীর্ঘ সংগ্রাম, আপনি যখন- সংগ্রাম, যেখানে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই রাষ্ট্র সার্বভৌমত্ব আমাদের সাহস এবং রক্তের উপরে টিকে ছিল। জি। সেখানে আমরা দাঁড়িয়ে লড়াই করেছি, এখানে আমরা আমাদের হচ্ছে যে একটা চ্যালেঞ্জ যে ফেস করেছি, সেখানে আমাদের একটা সফলতা আছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা প্রতিকূলতা ফেস করেছি, সেটা আমরা যতটা অনুধাবন করতে পারি, অন্য আর কারো সম্পর্কে সেটা অনুধাবন করা ডিফিকাল্ট হবে। আচ্ছা। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে চান্স পাওয়ার পর সে রুম গেস্টরুমের মতো যে অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারপর দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রপারলি আবাসন না থাকার কারণে একটা স্টুডেন্ট বাইরে থাকতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানকে 4টা-5টা টিউশনি করতে হয় ফার্স্ট ইয়ারে এসে। আপনি যখন 4টা-5টা টিউশনি করেন, তখন আপনি আপনার হচ্ছে যে পড়াশোনা কখন ঠিক রাখবেন, ডিপার্টমেন্টের রেজাল্ট আপনি কখন ঠিক রাখবেন, আপনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ক্লাব সহশিক্ষা যেগুলো আছে ওগুলোকে আপনি কিভাবে ঠিক রাখবেন। সুতরাং এই জায়গাগুলো যতটা আমরা অনুধাবন করতে পারি, দ্বিতীয় কারো পক্ষে অনুধাবন করাটা ডিফিকাল্ট হবে। আচ্ছা। এই একটা জায়গা। আর তৃতীয় জায়গা হচ্ছে ডাকসু একটা, যত যাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশকে, মুক্তিযুদ্ধ থেকে এখনো পর্যন্ত গোটা বাংলাদেশকে ওই ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় লিড করেছে। আমরা ইতিহাস পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেদিন জাগরণ সৃষ্টি হয়, সেদিন সেটা পুরো বাংলাদেশকে প্রভাবিত করে ছাড়ে। এটার প্রমাণ আমরা 2024 সালে এসে দেখেছি, 5 আগস্ট দেখেছি, তো 14 জুলাই রাতে সেটা আমরা দেখেছি। এভাবে বারবার আমরা এটা নিজস্ব প্রমাণ এবার আমরা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে যে আই হেট পলিটিক্সকে যে ধারণ করা, ভাই আপনার অনেক সেক্টর থাকবে, পড়াশোনার সেক্টর থাকবে, অসংখ্য সেক্টর থাকবে, রাজনীতিও একটা শিল্প, একটা সেক্টর। সুতরাং যারা রাজনীতিটা করতে চায়, যারা সত্যিকারের রাজনীতিবিদ, ডাকসু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো সুতরাং রাজনৈতিক প্ল্যাটফর্মকে এতদিন যাদের রক্ত এবং সাহসের উপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ছিল, সেই ব্যক্তিরাই ডাকসুকে লিড করবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আচ্ছা। সুতরাং এই প্রসঙ্গগুলো টানলে স্বাভাবিক ব্যাপার যে আপনি এখন হলে থাকেন, আমাদের সম্ভাবনা আছে। আপনি এখন হলে থাকেন। আমি এখন হলে থাকি না, হলে থাকার সুযোগই হয়নি আমাদের। আচ্ছা, আপনার হলে থাকার সুযোগ হয়নি। না, আমি কি কারণে জিজ্ঞেস করলাম, মানে আমরা এর আগে দেখেছি যারা ভিপি হয়ে গিয়েছিলেন, তারা আসলে নির্বাচিত হওয়ার পর তাদের একটা বড় ধরনের বাসা হয় বিভিন্ন ঢাকা শহরের একটা ভালো একটা জায়গায়, তাদের একটা গাড়ি হয়ে যায় কেমন করে যেন, আমি জানি না কেমন করে যেন হয়ে যায়, এবং তখন তারা গাড়িতে চলাফেরা করেন, এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যে একটা দূরত্বের ব্যাপার, সেটি তখন স্পষ্টভাবে প্রতীয়মান হয়, যেটি কারণেই সাধারণ শিক্ষার্থীরা এই যে পলিটিক্সটা থেকে নিজেদেরকে দূরে রাখতে চান। যে আরে ধরেন আবিদ জিতে গেল, যে আবিদ ভাই তো আমাদের ভোটে নির্বাচিত হলো, উনি তো এখন আমাদের কথা শোনেন না, উনি তো এখন আমাদের সাথে হাঁটেন না। আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বেশ আপনার প্রচারণা চালাচ্ছিলেন, সবার সাথে হাসি মুখে কথা বলে, যে যেরকমই উত্তর দেখ খুব সহনশীলভাবে এবং কারোর প্রতি বিরক্ত না হয়ে আপনি হাসি মুখে কথা বলছিলেন। আপনি নির্বাচিত হলেও কি এমন থাকবেন, নাকি তখন দূরত্বটা থাকবে, তো গাড়িতে আপনি আসা যাওয়া করবেন, আপনার হর্নের কারণে সাধারণ শিক্ষার্থীকে পাশে সরে যেতে হবে? ভাই, আমার হার জিত বলতে কিছু নেই। আমি 5 আগস্ট যখন আচ্ছা। চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে ছেড়ে যায় যায় না। সেদিন একটা ছেলে মেয়ে, উপস্থিত ছাত্র জনতা, কেউ কাউকে ছেড়ে যায়নি, হাত মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করেছিল। আর সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে 5জন ছেলে মেয়ে সেদিন শহীদ হয়ে গেছিল সেই জায়গায়। সুতরাং ভাই, আমি হলাম ভাই শহীদদের নেতা। জি, শহীদরা আমাকে ধারণ করে সেদিন আমি কিভাবে বেঁচে ফিরেছি, আমি এখনো মনে হয়, আমি যখন কবর জিয়ারত করতে যাই শহীদদের, আমার মনে হয় আমার তো সেখানে থাকার কথা ছিল। সুতরাং আমি যে লাইফটা লিড করতেছি ভাই, এটা বোনাস লাইফ লিড করতেছি, নিঃসন্দেহে বোনাস লাইফ লিড করতেছি। আমার সেদিন চাঙ্কারপুল থেকে বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না, কিন্তু আমি বেঁচে ফিরেছি। আমি 5 আগস্টে জিতে গিয়েছি। আমার এই জীবনে আমি যাই পাই না কেন ভাই, আমার কাছে কোনো কিছুই এক্সট্রিম আনন্দ মনে হবে না, কোনো কিছু আমার কাছে আনন্দ মনে হবে না। আমার কাছে ভাই এভরিথিং নেশার মনে হবে। এবং আমি বিশ্বাস করেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে পরিবর্তনগুলোর কথা বলছেন, আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন। আমি একটা বই লিখেছি, স্ফুলিঙ্গ থেকে দাবানল, অভ্যুত্থানের অজানা অধ্যায়, যেটা গত 20 জুলাই টিএসসি অডিটোরিয়ামে এটার মোড়ক উন্মোচিত হয়েছিল। আমি 5 জুন থেকে ভাই 5 আগস্ট পর্যন্ত ডে বাই ডে আমি আমার ক্রমান্বয়ে আমার হিস্ট্রিটা আমি তুলে এনেছি। এক একজনের হিস্ট্রি এক এক রকম হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার বই লিখতে হলে আপনার সেরকম হিস্ট্রি আপনার থাকা লাগবে পর্যায়ক্রমে। আমি 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত ভাই আমি বইটা লিখেছি। এই যে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত ভাই
ডে ওয়ান থেকে এই আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল। এই আন্দোলনের বিহাইন্ড দ্য সিনে থেকে আন্দোলনটা কীভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রভাবিত করণ যায় সেটার আপনি নির্বাচিত হলে কি করবেন? না, সেটার পরিকল্পনা 7 জুন থেকে ভাই করেছি। এই যে দেখেন আজকে 5 আগস্টে আমরা যখন জয়ী হলাম, বাংলাদেশ যখন জয়ী হলো, আমি কিন্তু আমার স্বপ্ন ছিল আমি রাজপথে ঘুমাবো হাসিনা পতনের পরে। সেদিন বৃষ্টি ছিল, শাহবাগ থানার সামনে আমি ঘুমিয়েছিলাম 40-45 মিনিট। ঘুমিয়ে আমি বাসায় ফিরে গিয়েছি। আমি কিন্তু ভাই সরকারে যাইনি, আমি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে যাইনি, আমি বিভিন্ন অধিদপ্তরে যাইনি, কোনো জায়গায় ভাই আমি তদবির করিনি। এই যে আমার সুযোগ ছিল যারা উপদেষ্টা আছে, যারা বিভিন্ন জায়গা ছিল, সব আমার ক্লোজেস্ট বন্ধু এবং ছোট ভাই, আমার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু আমি কোনো এই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে এক বিন্দু পরিমাণ এই রাষ্ট্রে কোনো অনধিকার চর্চা করিনি। সুতরাং আবিদ কতটা সহনশীল হতে পারে কিংবা সে কোনো অনধিকার চর্চা করতে পারে কিনা, আপনি গত 6 আগস্ট থেকে শুরু করে আজকে যে আগস্ট আপনার সামনে বসে আছি, সেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেন, আমার অ্যান্সার দেওয়ার দরকার নাই, আপনি সে অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু আমি মনে করি আমি আবিদ কিছুই না যদি জনগণ এবং প্রকৃতি আমার পাশে না থাকে, প্রকৃতির এগেনস্টে গিয়ে যদি আমি কিছু করি, সেখানে আমি শূন্য। আর প্রকৃতিকে যদি আমি ধারণ করতে পারি, সেখানে আমি জিতে যাব। আমি অলওয়েজ জিতে যেতে চাই প্রকৃতিকে ধারণ করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবেন তো, মানে আপনাকে তারা কাছে পাবে? আমাকে গতকালকে আপনার যমুনা টেলিভিশনের একটা ডিবেট ছিল এখানে, সেখানে একজন সাধারণ শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনি কি সাধারণ শিক্ষার্থীদের কথা শুনবেন নাকি সংগঠনের কথা শুনবেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, এই ডাকসুতে কারা প্রতিনিধিত্ব করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবে, কোনো সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করবে না। যারা আমাকে ডাকসুতে নেতা বানাবে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে ভুলে গিয়ে যদি 1 সেকেন্ডের জন্য আমি চিন্তা করি আমার সংগঠন আমাকে এখানে বসিয়েছে, সেদিনই আমার পতন চূড়ান্তভাবে হবে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ধারণ করতে পারি। আমি আপনাকে একটা সংকটের কথা বলি। এই সংকটটা আপনার আমাদের সকল শিক্ষার্থীরও। যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের ইতিহাসের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে জড়িত, ফলে এই জায়গাটার জন্য অনেকের গর্ব হয়। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একদম প্রথম সারির প্রথম বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশের সকল শিক্ষার্থীরই ইচ্ছা থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব। সেইখান থেকে ওনারা যখন আসেন, সবাই একটা ধাক্কা দিয়ে শুরু করেন। ধাক্কাটা হচ্ছে নানানভাবে, আমি বলছি একটা একটা করে, যে এই বিশ্ববিদ্যালয়ের খাবারের মান যথেষ্ট খারাপ। প্রত্যেকটা হলগুলোতে আপনারা যারা থাকেন অনেক কষ্ট করে থাকেন। একটা বিষয়, একটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক জটিলতা দারুণ। আমরা জানি যে 2022 সালে একটি আন্দোলন হয়েছিল, লাঞ্চের পরে আসেন, সেখান থেকে অনেক যে জটিলতা, সেটাই আজকে পর্যন্ত সেটির সমাধান হয়নি, খুবই দুঃখজনকভাবে বলতে হয়। আমি আজকে সকালবেলাও নিজেই পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম, কিন্তু সেটির আসলেই সমাধান হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম নিয়ে নানান ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের আছে, যে কেন আমরা এই মডার্ন যুগে এসে, ডিজিটালাইজ যুগে এসে এখনও আমাদেরকে ক্লাসের যে উপস্থিতি সেটি নিয়ে ভাবতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটি নিয়ে শিক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন। এখানে শিক্ষার্থীরা বাদে সবাই থাকে, মানে মূল যাদের থাকার কথা তারাই থাকেন না। হ্যাঁ, মানে এই বিষয়গুলোর মধ্যে আপনার সামনে যদি হয়, আমি জানি এগুলো সবগুলো আপনার দায়িত্ব না সবগুলো, কিন্তু শিক্ষার্থীরা একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে যখন আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। আমি হয়তো কয়েকটা সংকটের কথা বললাম, আপনি যখন শিক্ষার্থীদের সাথে থাকেন, এই ক্যাম্পাসে বড় হয়েছেন, আপনার কাছে আরও অনেক কিছু রয়েছে যেগুলো সংকট আছে, আপনার জানা আছে। কিন্তু আমি ওটাও জানি আপনি একা সুপারম্যান না, আপনার যারা ডাকসুতে সবাই যারা নির্বাচন হবেন কেউ সুপারম্যান না, কিন্তু সমন্বিতভাবে যারা হেরে যাবেন তাদেরকে সাথে নিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে সেটি আসলে করা সম্ভব কিনা, সমাধানটা করা সম্ভব কিনা। দেখেন, আপনি যে শুরুতে বলেছেন যে কথাগুলো, এই কথাগুলো আমার এখানে নোট ডাউন করা আছে, প্রত্যেকটা কথা এখানে নোট ডাউন করা আছে, লাঞ্চের পর থেকে শুরু করে এভরিথিং এখানে নোট ডাউন করা আছে। খাবার শুরুতেই যদি বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যা, সেটা হচ্ছে আবাসন সংকটটা যে সমস্যা। দেখেন, একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যেমন আমি যে পরিবারটা থেকে বেড়ে উঠেছি, আমার বাবা একজন হাই স্কুলের টিচার, আমার বাবার পক্ষে তার 4 সন্তানকে প্রাথমিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি তার দায়িত্বে পড়িয়েছেন। কিন্তু ইন্টারমিডিয়েটের পর থেকে ইউনিভার্সিটিতে আসার পরে আমার বাবার পক্ষে আমাকে সব খরচ দিয়ে চালানো সম্ভব না ভাই।
এখন যার ফলশ্রুতি কিন্তু আমিও কিন্তু ইন্টারমিডিয়েটের পর থেকে এডমিশন টেস্টের ক্লাস নেওয়া শুরু করছি ফার্স্ট ইয়ার থেকে। আমি আমার নিজের খরচ নিজে চালিয়েছি। কেন এখন কেন চালিয়ে গেছি? একটা প্রেশার তো ব্রেনে অলওয়েজ ছিল। এখন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন এখন আমার তো বাসা ঢাকাতে ছিল, সবার বাসা তো ঢাকার না। তো এখন সে যখন হলে উঠে একদিকে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল, সেটার কথা বাদ দিলাম, এখন থাকবে না, ভবিষ্যতেও থাকবে না, সেটা ধরে এই কথা বলছি। আমি ওই বিষয়টা একটু পরে আসছি। জি, হ্যাঁ। তো এখন যদি আবাসনের যে জায়গাটা, এখন সেই আবাসনে সে হলে সিট না পেয়ে সে হচ্ছে যে বাইরে থাকতে গিয়ে তার 4-5টা টিউশনি করতে হচ্ছে। সেই টিউশনি করতে গিয়ে তার যে পড়াশোনার মান বজায় রাখা, আপনি জানেন ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট যদি তার রেজাল্টটা ঠিকমতো ধরে না রাখতে পারে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার রেজাল্ট ধরে না রাখতে পারে, তার পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু ভাই রেজাল্ট ধরে রাখা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। আবার একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.50 নিচে থাকে, সে কিন্তু অটোমেটিক্যালি তার যেহেতু মাল্টিনেশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন আছে যে হাই প্রোফাইল সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোতে ব্যাঙ্কগুলোতে সে অ্যাপ্লিকেশনই করতে পারতেছে না। তাহলে একটা স্টুডেন্ট, আপনি চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছে না, এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন মেধাটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, কিন্তু সে যখন প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে আসার পরে তার সিনিয়রদের কাছ থেকে শুনে এই ডিপার্টমেন্টের রেজাল্ট কোনো ফ্যাক্টর না, সে যখন তার সিনিয়রদের কাছ থেকে শুনে এই আড্ডাই হবে এভরিথিং, সে যখন এসে শুনে পড়াশোনা কোনো ম্যাটারই না, এটা থার্ড ইয়ার ফোর্থে গিয়ে পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হয়ে গেলে কী হবে, এই যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, তাহলে ছাত্র সংগঠনগুলোর প্রধান দায়িত্ব হওয়া কি জানেন? পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা আছে যে একটা স্টুডেন্টকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য এই যে একটা মানসিক কাউন্সিলিং করা, এটা কিন্তু ছাত্র সংগঠনগুলোর দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সেই রকম আবাসন ব্যবস্থা তৈরি করা দেওয়া দায়িত্ব। এখন আমার শিক্ষার্থীকে যদি আমি আবাসন ব্যবস্থা তৈরি করে দিতে পারতাম, তাহলে তো তার ব্রেনে 5টা টিউশনির যে চিন্তা ভাবনাটা সেটা থাকতো না। আপনি এটাও জানেন টিউশনি যে করায়, টিউশনি করার পর যে বেতনটাতে, সেই বেতনটার জন্য নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার আমাদের শিক্ষার্থীদেরকে হতে হয়। তো সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা, আমি যেটাকে ফিল করি, অনুভব করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওই যে আবাসন সংকটটা, এখন বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য বড় বড় কোয়ার্টার হচ্ছে, মানে কর্মকর্তাদের জন্য বড় বড় কোয়ার্টার হচ্ছে, তারা কিন্তু দিন শেষে বেতনও পাচ্ছে, আমার শিক্ষার্থীরা কিন্তু কোনো জায়গা থেকে বেতনও পাচ্ছে না। তাদের যে আপনি ইচ্ছা করলেই কিন্তু, আপনি যদি সদিচ্ছা থাকে, আপনি সৎভাবে যদি আপনি একটা বছর মনে করেন যে আমি সৎ থাকবো, আমাকে কেউ প্রভাবিত করতে পারবে না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা আপনি বদলে দিতে পারবেন। আপনি আবাসন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেন। আবাসন ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছি, 1। 2 হচ্ছে একাডেমিক যে ব্যবস্থা, আপনি এখনো জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সমাজবিজ্ঞান বিভাগের একটা যে কথা আমি সেদিন জানতে পারলাম, জি, যে প্রায় 150 স্টুডেন্ট এখানে স্টুডেন্টরা সেকশন করার জন্য টিচারদের কাছে আবেদন জানাচ্ছে, এখানে সেকশন হচ্ছে না। আন্তর্জাতিকভাবে 40 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক স্বীকৃত, এমন অসংখ্য ডিপার্টমেন্ট আছে যেখানে 70 জন, 50 জন, 60 জন, 80 জন বসার ক্যাপাসিটি, সেখানে 150-200 স্টুডেন্ট ক্লাস করে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে যদি আপনি বসে ক্লাসটা পর্যন্ত না করতে পারেন, এরকম পরিবেশ না থাকে, তাহলে সেখানে আপনি হচ্ছে যে কি আশা করেন? তারপর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত ভাই এখানে হচ্ছে যে প্রায় 1500 শিক্ষক নিয়োগ হয়েছে, যেটা বর্তমানে শিক্ষকের যে গড় অনুপাত 100%-এর মধ্যে 64%। সেই 64%ই নিয়োগ হয়েছে কীভাবে জানেন? আওয়ামী আইডিওলজি আছে কিনা তাদের মধ্যে, সেটাকে কনসার্নে রেখে। তো এই যে শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষকদের যে মূল্যায়ন, এই জিনিসটাও কিন্তু সামনে নিয়ে আসতে হবে। তারপর দিয়ে খাবারের মানের কথা বলছেন, আর ছেলেরা তো যাই হোক কোনোভাবে সার্ভাইভ করে ফেলে, কিন্তু মেয়েরা আপনার হচ্ছে যে এই লাস্ট 1 মাস আগে আপনি শুনে থাকবেন একটা মেয়ে হচ্ছে যে তার হঠাৎ করে বুক ব্যথা হয়েছে। হ্যাঁ, বুক ব্যথার পরে সে যখন হসপিটাল, তার হলের যে হচ্ছে যে ডাক্তার, তার কাছে যাওয়ার পরে তাকে হসপিটালে পাঠানোর পর ওইখানে গিয়ে দেখে তার ফুসফুসে পানি, হৃৎপিণ্ডে টিউমার। আপনি চিন্তা করতে পারেন প্রথম পরীক্ষাতে এটা ধরা পড়ছে, তার মানে এর আগে কয়েকবার সে অসুস্থ হয়েছে। পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা কিংবা এই যে খাবারের মান, মেয়েরা সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছে, অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরোচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও একই অবস্থা, ছাত্রদের ক্ষেত্রে একই অবস্থা, এরা বিশ্ববিদ্যালয়ে সুস্থ হয়ে ঢুকতেছে, অসুস্থ হয়ে বেরোচ্ছে। এই যে বিশ্ববিদ্যালয়ের খাবারের মান সম্পর্ক আমাদের হচ্ছে যথেষ্ট তদারকি করার সুযোগ কিন্তু আছে, সেটা আমরা করতে পারছি না আমাদের সচেতনতার অভাবে এবং সততার অভাবে, আপনারা নিষ্ঠার অভাবে। চাপ দিবেন প্রশাসনকে। এবং লাঞ্চের পরে আসেন যেটার কথা বলছেন, জি। এই যে আমরা এই যে হাফ অনলাইন হাফ অফলাইন, এই যে একটা মানে হচ্ছে যে গোজামিল সিস্টেম, জি। এই সিস্টেমটা থেকে একটা প্রপারলি ডিজিটাল হেল্প ডেস্কের মধ্য দিয়ে এটা কি পুরোপুরি ডিজিটালাইজেশন করার টার্গেট কিন্তু আমাদের আছে, সেটা কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না।
কিন্তু সেটা হচ্ছে না। তারপরেও আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে, যেমন দেখেন আমরা একটা মান্দা হচ্ছে যে ডাইনোসর যুগের আইন, আমি কয়েকদিন যাবত এটা বলে যাচ্ছি, একটা মেয়ে স্টুডেন্ট তার হলের বৈধ আইডি কার্ড থাকা সত্ত্বেও আপনি আরেকটা হলের মেয়ে বান্ধবীর কাছে সে ঢুকতে পারে না, আরেকটা হলে ঢুকতে পারে না। মেয়েদের হলে রাত হচ্ছে যে 2টা বাজলেই হচ্ছে যে আপনার ফ্লোর লক করে দেয়, ইচ্ছা করলেও সেটা এটা হচ্ছে যে আপনার মাঠে এসে গান করতে পারবে না, লেখালেখি করতে পারবে না, কিংবা ফোন টিপতে পারবে না। তারপর মানে মেয়েদের ব্যাপারটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কনজারভেটিভিটি এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। আপনি এই ক্যাম্পাসকে যদি আপনি আমি আমি আমার ভাষায় আমরা একটা হচ্ছে যে ক্যাম্পাসটাকে হচ্ছে যে একটা মানে হচ্ছে যে সেফ ক্যাম্পাস, মানে হচ্ছে যে যেটাকে আমরা বলা হচ্ছে যে সেফ প্লেসে রূপান্তর করতে চাই। আপনি এই ক্যাম্পাসটিকে তখনই আপনি সেফ ফিল করতে পারবেন যখন আপনার একটা নারী শিক্ষার্থী এই ক্যাম্পাসের প্রতিটা মাটি ইঞ্চিতে 24 ঘন্টায় নিরাপদ থাকবে। এখনো কিন্তু সেটা নাই, এখনো কিন্তু সেটা নাই। সুতরাং এই জিনিসগুলো আমাদের কাছে প্রায়োরিটি থাকবে, এগুলো আমরা ফিল করে অনুধাবন করি। শিক্ষার্থীদের আর একটা বড় কনসার্নের জায়গা, ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারা বলেন যে রাজনৈতিক সংস্কৃতি চলতেই পারে, কিন্তু কাউকে প্রভাবিত করে কাউকে চাপ দিয়ে সেটার অংশ করাটাকে ওনারা তীব্র বিরোধিতা করেন। এবং শিক্ষার্থীরা এখন খুবই অ্যামেজিংভাবে ওনারা বলছেন রাজনৈতিক যে কালচার সংস্কৃতি সেটা শুদ্ধ হওয়া দরকার, ওনারা রাজনৈতিক বিষয়টাকে সাপোর্ট করছেন, কিন্তু শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে চাপ প্রয়োগ করা সেটার তীব্র বিরোধিতা আছে। আমি সেই সংস্কৃতির কথা যদি আপনাকে বলি, আপনিও নিজেও বলেছেন যে জোর করে রাজনৈতিক কার্যক্রমে হলে থাকতে হলে সেই শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হতো। এবং এই আপনাকে ধন্যবাদ, আপনি খুবই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে গবেষণার কথা বলেছেন, শিক্ষার্থীদের মানসিক কাউন্সিল দরকার, খুবই দুর্দান্ত চিন্তাভাবনা। আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এগুলো শিক্ষার্থীদের প্রয়োজন। শিক্ষার্থীদের এই জায়গাটা থেকেও কিন্তু মানসিক একটা চাপে থাকেন যখন শিক্ষার্থী একজন হলে থাকেন। আপনি একটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা বলছিলেন যে আমাদের অধিকাংশ ফ্যামিলিগুলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তাদের সন্তানরা যখন এখানে আসে তাকে একটা দারুণ একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেটা টিউশনির যেমন একটা চাপ থাকে, একই সাথে এই যে রাজনৈতিক পরিমণ্ডলে যারা নেতা হন তাদের একটা চাপ যে সকল কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করা। আপনিও বাধ্য করবেন তাদেরকে? খুব অল্প করে যদি উত্তর দিতেন। শুরুতেই আমি আপনাকে বলেছি, আমি যে ধারণাটাকে কোন করে রাজনীতিতে আসছি সেটা হচ্ছে রাজনীতি হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। আচ্ছা, আমি যদি আমার আন্ডারে যদি কোয়ালিটি থাকে তাহলে কোয়ান্টিটি ওই কোয়ালিটির আন্ডারে থাকবে। আমার যেমনভাবে রাজনীতিবিদ প্রয়োজন, আমার কিন্তু রাষ্ট্রে দক্ষ প্রশাসক প্রয়োজন, একইভাবে রাষ্ট্রে আমার দক্ষ সাংবাদিক প্রয়োজন, একইভাবে রাষ্ট্রে আমাকে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন, একইভাবে প্রত্যেকটা সেক্টরে আমার দক্ষ জনশক্তি প্রয়োজন। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যদি আমি রাজনীতিবিদ বানিয়ে ফেলি তাহলে এই মেধাবীগুলো রাষ্ট্রের আর কোনো সেক্টরকে নেতৃত্ব দেবে না, ও সকল সেক্টরে তো অন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা সেক্টরের মানুষকে কোয়ালিটি সম্পন্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোয়ালিটি সম্পন্ন করে প্রত্যেকটা সেক্টরে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের সামনের প্রধানতম প্ল্যান। সুতরাং রাজনীতি হবে কোয়ালিটি নির্ভর, নট কোয়ান্টিটি। আর আপনি বলছেন আমি এদেরকে জোর করে গেস্ট রুম গণরুমে নিব কিনা, ভাই ওই মানে বা রাজনৈতিক কার্যক্রমে যুক্ত করবেন কিনা। বললাম না যে আমরা 20 জন নিয়ে যখন মিছিল করতাম তখন আমাদের গিয়ে কিন্তু মকারি হতো, কিন্তু ওই 20টা ছেলেই ছিল কিন্তু রাজনীতিবিদ। এবং ওই 20টা ছেলের মধ্য থেকে কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু এজন্যই আমি বলি, একদিকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদিকে যেমন হাতে থাকবে কলম, আরেকদিকে থাকবে হচ্ছে যে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। আমরা একদিকে যেমন কলম ধরতে পারি, রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা যে কোনো জিনিস করতে পারি, আর সেইটা করার জন্য মিছিল মিটিংয়ে নিয়ে আসতে হবে না। একটা রাষ্ট্রকে ভালোবাসার, ওই যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার কথা বললাম না, ওই টার্মটা ঠিক থাকলে সবকিছু। আমার আর শেষ 3টা প্রশ্ন রয়েছে আপনার কাছে। একটা হচ্ছে যে শিক্ষার্থীরা বলেছেন যে তাদের কার্যক্রমের সহযোগিতার জন্য ক্যাম্পাসে অনেক খাবারের দোকান থেকে শুরু করে নানান দোকান রয়েছে। একটা সময় যারা এখানে ছিলেন, নেতা হিসেবেই ছিলেন, যে কোনো দলেরই হোক কিংবা ডাকসুতে যারা ছিলেন, তারা সে সমস্ত প্রত্যেকটা দোকান থেকে আলাদাভাবে চাঁদা তুলতেন। ফলে এখানে অনেকে নিম্নমানের খাবার পরিবেশন করেও, যেহেতু তারা চাঁদাটা দিচ্ছেন, তারা কিন্তু এক্সিস্ট করতেন বা এখনও হয়তো বা করছেন। ফলে প্রথম প্রসঙ্গটা হচ্ছে যে আপনারাও কি এভাবে কোনো ধরনের চাঁদা তুলবেন কিনা এই ক্যাম্পাসের মধ্যে অবশ্যই যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে, এবং সেটির মাধ্যমে একটি অনৈতিক অবস্থান, তাদের যে ব্যবসায়িক অনৈতিক অবস্থান, সেটিকে প্রশ্রয় দিবেন কিনা? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গত 6 আগস্ট থেকে আজও পর্যন্ত বিশ্বাস করে এক
চুল পরিমাণ কোনো অভিযোগ এই সংগঠনের কোনো ছেলে মেয়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত আসে নাই। জি। এবং আপনি যে কথাটা বলেছেন এই কথাটা কি অন্যদিকে নিয়ে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান দোকানগুলো আছে কিংবা হচ্ছে যে বিভিন্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন যে যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হই কিংবা অন্য কেউ ভিপি হোক, আমার সেটা দাবি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্ডারে যেন এগুলো থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে আর্থিকভাবে অসচ্ছল যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে যেন বাহ, এখানে দারুণ। এখানে বিজনেস করার সুযোগ যেন করে দেওয়া হয়। জি। এই জিনিসটা টার্গেট আমার আছে এবং আমার সংগঠনের আছে এবং আজকে যারা ভিপি প্রার্থী এবং জিএসএজিএস যারা প্রার্থী আছেন আমি সকলকে আহ্বান করব এই জিনিসটাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, তাহলে আমাদের ছেলে মেয়েগুলোর একটা কর্মসংস্থান হয়। এই সকল যে কর্মসংস্থানের মধ্য দিয়ে এই যে পেশার যে ভেদাভেদ এই জিনিসটাও কিন্তু নিরসন হতে পারে। জি, আমার মানে দ্বিতীয়ভাবে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি যখন এই সংকটের কথা আমি আপনাকে বললাম তখন একটা বড় ধরনের চেইন কাজ করে এবং প্রত্যেকটা চেইন খুবই শক্তিশালী। আমি চেইনটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। এই যে সংকটগুলো বা অনিয়মিত অবস্থা কিংবা অনৈতিক অবস্থান সবগুলোর জন্য একটা সিন্ডিকেট আছে, তারা নিজেরা সংঘবদ্ধ এবং এটাকে তারা মেনটেন করে। সেটার আসলে যোগাযোগটা থাকে আসলে প্রশাসনের সাথে এবং প্রশাসনের সাথে আবার জড়িত থাকে হচ্ছে রাজনীতি। ফলে এটা একটা দারুণ চেইন, একটা সিন্ডিকেট, একটা প্রশাসন এবং একটা রাজনীতি, এবং এটা ভাঙা খুব কঠিন এবং এর মাধ্যমেই দিনের পর দিন সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হয়, যারা অনৈতিক অবস্থানে থাকে তারা আসলে জিতে যায়। আপনারা শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সেখানে সেটি ভাঙার জন্য প্রভাব কিংবা চাপ বিস্তার করতে পারবেন কিনা? দেখেন, সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের মানুষজন আমাকে ভালোবেসেছে বলেই আজকে আমি আপনার সামনে বসে আছি, আমি আবিদ হতে পেরেছি। জি। আমি এটাও বিশ্বাস করি এদের থেকে এদের ভালোবাসা এবং এদের সমর্থনের বাইরে গিয়ে এক সেকেন্ড আমার টিকে থাকার কোনো সুযোগ নেই, যেটা আমি একটু আগে বলেছি, প্রকৃতির বাইরে গিয়ে টিকে থাকার কোনো সুযোগ নেই। তবে আপনাকে এটাও স্বীকার করতে হবে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক যে গুণাগুণ সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা নেতৃস্থানীয় জায়গাতে খুব কম এসেছে। সুতরাং আপনার নেতৃত্বের যদি ঘাস থাকে, আপনার পক্ষে যদি নেচার থাকে, আপনি যদি সততাকে ওন করতে পারেন, শিক্ষার্থীরা যদি আপনার পক্ষে থাকে, কোনো সিন্ডিকেটই আপনার কাছে দেখার সুযোগ নাই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেটাকে বিশ্বাস করে আজকের এই জায়গায় আমি বসে আছি। আমার শেষ প্রশ্ন, এখানে আপনি সহ আপনি একটি রাজনৈতিক মতাদর্শকে বিশ্বাস করেন, এমন আরও অনেক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে অনেকেই এই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুতে নির্বাচন করছে। যেই নির্বাচন শেষে আপনি যদিও বলেছেন যে আপনি শিক্ষার্থীদেরকে কথাটাই প্রায়োরিটি দিবেন, কিন্তু সেখানে এসে আপনি রাজনৈতিক যে প্রভাবটা সেটা আসলেই কাটাতে সম্ভব হবেন কিনা বা সফল হবেন কিনা, এবং একই সাথে এই বাংলাদেশ নিয়েও নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ কিংবা ভবিষ্যৎ রাজনীতি হিসেবে। ছোট করে যদি দুটো বিষয় একসাথে বলে দিতেন। রাজনৈতিক প্রভাবের যে কথাটা বললেন, এই যে আমি যে ডাকসুতে ভিপি প্রার্থী হয়েছি আমার একটা সংগঠন থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেখানে কিন্তু আমি ভোটাভুটির মধ্য দিয়ে আগে সংগঠন নির্বাচিত হয়েছি। জি। নির্বাচিত হয়ে তারপর আমি ডাকসুতে নির্বাচন করতে এসেছি। আমার বেড়ে ওঠাটা এমন না কেউ আমাকে সিলেক্টেড করে দিয়ে দিল আমি চলে আসলাম, আমি কিন্তু ইলেক্টেড হয়ে এখানে নির্বাচন করতে এসেছি। তো রাজনৈতিক যে প্রভাবের কথাটা বলছেন, রাজনৈতিক প্রভাব তখনই কাজ করে যখন হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে আপনি যখন মাইমেন হিসেবে থাকবেন, আপনি যখন কারো মাইমেন হিসেবে থাকবেন তখন আপনার ওপর রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে। আর আপনি যখন প্রকৃতি এবং জনগণের ডিমান্ডে আপনি টিকে থাকবেন তখন আপনার ওপর প্রভাব প্রতিপত্তি নেচারের বাইরে গিয়ে খাটানো সম্ভব না। কারণ যিনি আমার উপর রাজনৈতিক প্রভাব খাটানোর কথা বলবেন তাকে কিন্তু আমি ওই নেচার এবং জনগণের সমর্থনের যে একটা প্রভাব আমার উপরে আছে আমি তাকে প্রভাবিত করার সক্ষমতা রাখি। এক, আর বাংলাদেশ নিয়ে চিন্তা হচ্ছে আজও পর্যন্ত 16 সাল থেকে আজও পর্যন্ত সর্বস্বটুকু হারিয়ে, বিশ্বাস করেন সর্বস্ব হারিয়ে আমি আজকের এই জায়গাতে দাঁড়িয়েছি। বাংলাদেশের প্রশ্ন কখনো আপোষ করিনি, সামনেও বাংলাদেশের প্রশ্ন আপোষ করার কোনো সুযোগ নেই। এই বাংলাদেশের 5 বছর আমি রাজনীতি করার কারণে জেলে থাকবো আর 5 বছর আমি যে মজামাস্তি করব, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাতারে নিরীহ হিসেবে বসবাস করবে, আমি সেটাই চাই এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি সামনে অগ্রসর হচ্ছি। ধন্যবাদ আবিদ, আপনার জন্য অনেক শুভকামনা। নিশ্চয়ই ভালো থাকবেন এবং সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবেন। গলাটার জন্য দোয়া করবেন। অবশ্যই ঠিক হয়ে যাবে, আপনি একটু চাপ কম নিন। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা প্রশ্ন করে থাকি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এবং যারা এতক্ষণ ধরে আমাদের এই আয়োজনে যুক্ত ছিলেন আপনাদের জন্য অনেক শুভাশিস রইল, শুভকামনা। দেখা হবে আগামীকাল নতুন আরও একজন প্রার্থীর সাথে।